আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলো আজকে এই ক্লাসের শুরুতেই প্রথমে তোমাদেরকে কিছু ছবি দেখাই। ছবিতে প্রথমেই তোমরা দেখেছো যে পরিবেশের বিভিন্ন কম্পোনেন্ট, আমাদের সুন্দর সবুজ পৃথিবী, আবার আমরা পরিবেশের দূষায়নে এখানে দেখানো হয়েছে। তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো আজকে আমাদের বিষয় হচ্ছে পরিবেশ রসায়ন। আসলে পরিবেশ কথাটি ব্যাপক, আমাদের চারিপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশটা বিভিন্ন কারণে আমরা নষ্ট করে ফেলছি, আর এই থেকে বাঁচার জন্যই আসলে পরিবেশ রসায়ন বিষয়টি চলে এসছে। পরিবেশ রসায়ন পরিবেশের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আসলে আজকে আমি দ্বিতীয় বর্ষ অনার্সের নন মেজর বিষয়ের পরিবেশ রসায়ন অর্থাৎ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি 222-809 কোডের আমি ক্লাসটি নিতে যাচ্ছি। আজকে আমরা পরিবেশ কী সে সম্পর্কে জানব, পরিবেশের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানব, পরিবেশের বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমার পরিচিতি তোমরা সকলেই জানো, মনিরুল ইসলাম। এখানে আমার ফেসবুক আইডি এবং ইউটিউব আইডি দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করবা। আমরা এখানে দেখছি একটি পরিবেশের চিত্র এবং পরিবেশের কিছু কম্পোনেন্ট। আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো পরিবেশ সম্পর্কে। আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে। আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো পরিবেশের দূষণ সম্পর্কে। প্রথমেই আমি তোমাদেরকে পরিবেশের সংজ্ঞা বা ডেফিনেশন অফ এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে পরিবেশ সম্পর্কিত কিছু বিষয়। পরিবেশবিদ্যা আসলে একটি বহুমুখী বিষয়। তোমরা জানো দ্যাট যে রসায়ন, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, জনস্বাস্থ্য, স্বাস্থ্যকারুবিদ্যা, আইন, সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল, ভূতত্ত্ব ইত্যাদি বহুবিধ বিষয় এর অন্তর্গত। পরিবেশটা একটি বহুমুখী বিষয়। এক কথায় সমস্ত পরিবেশ তার জল, স্থল, অন্তরিক্ষ নিয়ে একদিকে আর মানুষ অন্যদিকে, এ দুয়ের যাবতীয় মিথস্ক্রিয়া এবং তৎসঞ্জাত ফলশ্রুতি পরিবেশবিদ্যা আলোচিত হয়ে থাকে। তাই পরিবেশ বিজ্ঞান এবং পরিবেশবিদ্যার মধ্যে একটি পার্থক্য আছে। পরিবেশ বিজ্ঞানের বীক্ষণাগারের একটা ভূমিকা থাকে, সেখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও তৎসংলগ্ন সিদ্ধান্ত একটি বিশেষ ভূমিকা নেয়। আর সেই জন্য বিজ্ঞানের এক বা যুগপৎ একাধিক শাখায় বিশেষ ব্যুৎপত্তি প্রয়োজন হয়। অন্যদিকে পরিবেশবিদ্যাটা সকলের জন্য। এর একটি বড় দিক হচ্ছে সচেতনতা, অর্থাৎ অ্যাওয়ারনেস। এই বিদ্যায় প্রচার ও অধিপতির উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে ছাত্র সাধারণকে এবং সাধারণভাবে বৃহত্তর মানব সম্পদকে পরিবেশের সুরক্ষা, সংরক্ষণ ও সুব্যবহার সম্পর্কে সচেতন এবং অবহিত করা। এই আর কি পরিবেশের বিষয়টা। তো প্রথমেই আমরা তোমাদের সামনে পরিবেশের সংজ্ঞা নিয়ে আসছি। আসলে পরিবেশ শব্দটির উৎপত্তি জার্মান শব্দ এনভায়রনমেন্ট থেকে এসছে। এনভায়রনমেন্ট থেকে যা এই পরিবেশ শব্দটি এসছে, যার অর্থ এন
অর্থে ইন অর্থাৎ মধ্যে এবং ভাইরন অর্থ সার্কিট অর্থাৎ পরিবেষ্টন। অর্থাৎ পরিবেশ বলতে পরিবেষ্টনকারী পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায় থাকে। দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে 1992 পরিবেশের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলোর সমষ্টি। জীবের জন্ম, বৃদ্ধি, অস্তিত্ব রক্ষার সহায়ক জৈব, অজৈব ও সাংস্কৃতিক উপাদানগুলো পারস্পরিক মিথস্ক্রিয়ায় যে পারিপার্শ্বিক অবস্থা গড়ে ওঠে তাকে পরিবেশ বলা হয়। পরিবেশের আরও সংজ্ঞায় বিজ্ঞানী আর্মস 1994 খ্রিস্টাব্দে এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে বলেছেন, জৈব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশ বিজ্ঞানী বকিন ও কেলার 1995 খ্রিস্টাব্দে এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে আরও বলেছেন যে জীব, উদ্ভিদ ও প্রাণী তাদের জীবন চক্রের যে কোনো সময়ে যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলো দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলোর সমষ্টিকে পরিবেশ বলা হয়ে থাকে। আবার সি পার্কের মতে environmental refers to the sum total of conditions which surround by man at a given point in space and time. স্থান ও কালের কোনো প্রদত্ত বিন্দুতে যেসব অবস্থা মানুষকে পরিবেষ্টন করে রাখে তাদের সমষ্টিগত অবস্থাকে পরিবেশ বলা হয়ে থাকে। তাহলে এতক্ষণ আমরা ডেফিনেশন অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের সংজ্ঞা জানলাম। তাহলে পরিবেশের এই সংজ্ঞা থেকে আমাদের আসলে পরিবেশ সম্পর্কিত মেন বিষয়টি আমাদের কাছে একটি স্বচ্ছ ধারণা হয়ে গেল। তাহলে এবারে আমরা যেটা আসবো যে ক্লাসিফিকেশন বা টাইপস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের শ্রেণীবিভাগ। পরিবেশের শ্রেণীবিভাগ করতে যেয়ে প্রকৃতিগত পার্থক্য এবং মৌলিক গঠনের উপর ভিত্তি করে পরিবেশকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রকৃতিগত আর একটি হচ্ছে মৌলিক। এই দুই গঠনের উপর ভিত্তি করে পরিবেশকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট এবং দুই হচ্ছে সাংস্কৃতিক বা মনুষ্য সৃষ্টি পরিবেশ, কালচারাল অর ম্যান-মেড এনভায়রনমেন্ট। এইটাই হচ্ছে আসলে পরিবেশের শ্রেণীবিভাগ। আমরা এখানে পরিবেশের টাইপস অফ এনভায়রনমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত পরিবেশ থেকে এসছে। আমরা যদি এখানে দেখি তাহলে মূলত পরিবেশ থেকে এখানে পরিবেশ, এই পরিবেশ থেকে এসছে সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ থেকে এসছে অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে এসছে সামাজিক পরিবেশ, এখান থেকে এসছে রাজনৈতিক পরিবেশ, আবার সাংস্কৃতিক পরিবেশ থেকে এসছে অজৈব পরিবেশ, আবার এখান থেকে এসছে জৈব পরিবেশ, জৈব পরিবেশ থেকে এসছে উদ্ভিজ্জ পরিবেশ, প্রাণীজ পরিবেশ, আণুবীক্ষণিক জৈব পরিবেশ, আবার অজৈব পরিবেশ থেকে এসছে শিলামণ্ডলীয় পরিবেশ, আবার বায়ুমণ্ডলীয় পরিবেশ, আবার বাড়িমণ্ডলীয় পরিবেশ। এই টোটাল হচ্ছে টাইপস অফ এনভায়রনমেন্ট। টোটাল পরিবেশকে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে প্রথমে আমরা ভৌত বা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা কি জিনিস সেটা আমরা দেখে নেব যে মূলত ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কি। আসলে প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির সৃষ্টি। পৃথিবীতে জীব জন্মাবার আগে থেকে কিন্তু প্রাকৃতিক পরিবেশ রচিত হয়ে আছে। প্রাকৃতিক পরিবেশ রচনায় জীবকুলের এমনকি বিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষেরও কোনো ভূমিকা বা অবদান নেই। এটা স্রষ্টা প্রদত্ত একটি অবদান। মাটি, জল, মরুভূমি, পাহাড়, পর্বত, তাপমাত্রা, আর্দ্রতা, মাটির গঠন ও প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী সবকিছু নেই মূলত প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশ তৈরি হতে প্রকৃতির সময় লেগেছে কোটি কোটি বছর। দীর্ঘ সময় ধরে খুব ধীর প্রক্রিয়ায় প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক পরিবেশ যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী জগৎকে প্রভাবিত করে, তেমনি মানুষের যাবতীয় ক্রিয়াকলাপের উপরও এর প্রভাব আছে। মানুষের নিকট প্রাকৃতিক পরিবেশ দুটি কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমরা যদি দেখি যে
প্রাকৃতিক পরিবেশ কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? এখানে দুটি কারণের কথা বলা হয়েছে যে মানুষের নিকট প্রাকৃতিক পরিবেশ দুটি কারণে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জীবন রক্ষার প্রয়োজনীয় শর্ত হিসেবে এবং সম্পদের ভান্ডার হিসেবে। আমরা আমাদের জীবন রক্ষার প্রয়োজনীয় সকল কিছুই প্রকৃতি থেকে পেয়ে থাকি। ইভেন কি আমরা যা গ্রহণ করে থাকি আহার হিসাবে, এই পুরো সম্পদের ভান্ডার হচ্ছে প্রকৃতি। কৃষি, খনিজ শক্তি, বনজ দ্রব্য এবং শিল্প বিকাশ সবকিছুরই মূল ভিত্তি হলো প্রকৃতি। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ হলো দ্য ল্যান্ডস্কেপ বিফোর ম্যান ওয়াজ ফ্যাশনড অন দ্য আর্থ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন। আমরা জানি যে প্রাকৃতিক পরিবেশের তারতম্য জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণী জগতের বৈশিষ্ট্যের তারতম্য ঘটে এবং মানুষের ক্রিয়াকলাপেও তারতম্য ঘটে থাকে। মানুষের ক্রিয়াকলাপেও তারতম্য ঘটে থাকে। এবার আমরা আসব প্রাকৃতিক পরিবেশ এর বৈশিষ্ট্যগুলো কি কি। প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য এর সম্পর্কে যদি আমরা বলতে যাই, আসলে পরিবেশের সঙ্গে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়ক পাঠই হলো আসলে আমরা যে পরিবেশ নিয়ে কথা বলছি সেই পরিবেশে আমরা যেমন প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সমষ্টিগত পরিবেশের কথা বলা হয়, তেমনি এদের প্রত্যেকের মধ্যে যে সম্পর্ক আছে তা নিয়েও আলোচনা করা হয়ে থাকে। এবং মানুষের বেঁচে থাকতে হলে যে সমস্ত বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বা যে সম্পর্কে সচেতন হতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ। পরিবেশ সম্পর্কে মানুষ যত সচেতন হবে, মানুষের বেঁচে থাকাটা পৃথিবীতে তত বেশি সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে যে নেচার অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য কি। এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আমাদের এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা প্রাকৃতিক পরিবেশের শুরুতে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে নিচ্ছি। প্রথমেই যে বৈশিষ্ট্যের কথা আসছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সতত পরিবর্তনশীল। পৃথিবীর জন্মের সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীর ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে চলেছে। ভূ আভ্যন্তরীণ ভূগাঠনিক শক্তিসমূহ ক্রিয়াশীল থাকায় সহনমন ও সংকোচন বলের প্রভাব, মহীখাতে সঞ্চিত পলিরাশিতে চাপের ফলে সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বত। পৃথিবীর জন্মলগ্নে ছিল আবহাওয়া বিভিন্ন গ্যাস ও জলীয় বাষ্পের আনুপাতিক হারে পরিবর্তনের মধ্যে দিয়ে বর্তমান বায়ুমণ্ডলীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। আবার বর্তমানে গ্রিনহাউস গ্যাসগুলোর মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ফলে পৃথিবীর উষ্ণতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। অতএব বলা হয়ে থাকে প্রাকৃতিক পরিবেশ সতত পরিবর্তনশীল। প্রথম বৈশিষ্ট্য যেটা বলা হয়েছে পরিবর্তনশীল, অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন যে আবহাওয়া ছিল বা যে এনভায়রনমেন্ট ছিল এখন কিন্তু আর সেই এনভায়রনমেন্টটা নাই। এই জন্য বলা হয়ে থাকে প্রাকৃতিক পরিবেশ সতত পরিবর্তনশীল। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যতে যেটা আমরা আসছি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কতগুলো নিয়মের মধ্যে চালিত হয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশ কতগুলো নিয়মের মধ্যে চালিত হয়ে থাকে। প্রাকৃতিক নিয়ম স্থির ও সুনির্দিষ্ট। মানুষ তার কাজকর্মের মাধ্যমে প্রাকৃতিক প্রক্রিয়াসমূহের মাত্রা ও তীব্রতার পরিবর্তন ঘটালেও প্রাকৃতিক পরিবেশের মুখ্য প্রক্রিয়াসমূহ যথা আমাদের অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াসমূহ কতগুলো মৌলিক প্রাকৃতিক ও রাসায়নিক নিয়ম অনুসারে চলে। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ নিয়মের মধ্যে চালিত হয়ে থাকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পরিবেশের প্রত্যেকটি উপাদান আন্তঃসম্পর্কযুক্ত, অর্থাৎ একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। প্রাকৃতিক পরিবেশ গঠনকারী উপাদানগুলো আন্তঃসম্পর্কযুক্ত হওয়ায় এদের একটির পরিবর্তন ঘটলে অন্যটির উপর তার প্রভাব পড়ে। অর্থাৎ একটি যখন পরিবর্তন ঘটছে তখন সঙ্গে সঙ্গে অন্যটিরও পরিবর্তন ঘটছে। এরপরে আমরা আসি যে প্রাকৃতিক পরিবেশের প্রবণতা হলো ভারসাম্য অবস্থার উপনীত হওয়া। আমরা জানি যে ভূ আলোড়নের ফলে ভূমিরূপের যে পরিবর্তন হয় তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য
পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ক্রমায়মান প্রক্রিয়াগুলো সব সব ক্রমায়মান প্রক্রিয়াগুলো সমস্ত ক্রিয়াশীল থাকে, সব সময় ক্রিয়াশীল থাকে। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হলে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তা পুনরায় ভারসাম্যে উপনীত হয়ে থাকে। এই জন্য প্রাকৃতিক পরিবেশের প্রবণতা হলো ভারসাম্য অবস্থায় উপনীত হওয়া। অলওয়েজ তারা একটি ইকুইলিব্রিয়াম অবস্থানে আসতে চায়। প্রাকৃতিক পরিবেশের কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রমান নেই। জায়গা বিশেষে তার সুবৃহৎ, বৃহৎ, মধ্যম, এমনকি শুকনো বা আনু পরিবেশও হতে পারে। প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ এর কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রমান থাকে না, ক্ষেত্রমান থাকে না। এবার আমরা দেখে নিব যে প্রাকৃতিক পরিবেশের যে উপাদানসমূহ, সেই উপাদানগুলো কি কি। প্রাকৃতিক পরিবেশের উপাদান অর্থাৎ কম্পোনেন্ট অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট। প্রাকৃতিক পরিবেশ যে উপাদান দিয়ে রচিত সেগুলো 3 প্রকার। প্রাকৃতিক পরিবেশ যে উপাদান দিয়ে গঠিত সে উপাদানগুলো 3 প্রকার। সে উপাদানগুলো 3 প্রকার। 1 নম্বর হচ্ছে অজৈব বা ভৌত উপাদান। অজৈব বা ভৌত উপাদানকে আমরা বলে থাকি অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক কথাটা এসছে নন লিভিং কম্পোনেন্টস। 2 নম্বর হচ্ছে জৈব বা প্রাণ উপাদান সমূহ। জৈব বা প্রাণ উপাদান সমূহকে বায়োটিক অর্থাৎ লিভিং কম্পোনেন্টস বলা হয়ে থাকে। এবং থার্ডলি সেটা হচ্ছে শক্তি উপাদান বা এনার্জি কম্পোনেন্ট। শক্তি উপাদান বা এনার্জি কম্পোনেন্ট। আমরা যদি দেখি যে প্রাকৃতিক পরিবেশের অজৈব উপাদান সমূহকে 3 প্রকার। অজৈব উপাদান সমূহ এটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা কঠিন, সলিড, তরল লিকুইড ও গ্যাসিয়াস অর্থাৎ গ্যাসীয় পদার্থ। কঠিন উপাদানে গঠিত প্রাকৃতিক পরিবেশ যথা আমরা যদি বলি যে পৃথিবীর কঠিন অংশে শিলামণ্ডলীয় যেটা অংশ যা লিথোস্ফিয়ার নামে পরিচিত, সেটা হচ্ছে কঠিন উপাদান নামক প্রাকৃতিক পরিবেশ। দ্বিতীয়ত যেটা হচ্ছে তরল উপাদানে গঠিত প্রাকৃতিক পরিবেশ, যা পৃথিবীর তরল অংশ যা বায়ুমণ্ডল নামে পরিচিত, যেটা হাইড্রোস্ফিয়ার। এবং গ্যাসীয় উপাদানে গঠিত প্রাকৃতিক পরিবেশ যথা পৃথিবীর গ্যাসীয় অংশ যা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নামে পরিচিত। অর্থাৎ আমরা যদি বলে থাকি তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রাকৃতিক পরিবেশের অজৈব উপাদান সমূহ আমরা তাহলে অজৈব উপাদানগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিথোস্ফিয়ার যা শিলামণ্ডল, তারপর হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল এবং অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এই 3টি উপাদানে প্রাকৃতিক পরিবেশের অজৈব উপাদানগুলোকে ভাগ করা হয়েছে। অজৈব উপাদানগুলোকে এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো, কম্পোনেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সঙ্গে আসলে একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে যে জড়িত সেটা আমরা এই চিত্রটা দেখে বুঝতে পারছি। বায়ুমণ্ডল, এখানে জলমণ্ডল, এখানে স্থলমণ্ডল। আসলে জলমণ্ডল আবার দেখো বায়ুমণ্ডলের সঙ্গে, বায়ুমণ্ডল আবার স্থলমণ্ডলের সঙ্গে, স্থলমণ্ডল জলমণ্ডলের সঙ্গে, জলমণ্ডল আবার বায়ুমণ্ডলের সঙ্গে, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে আমাদের রিলেটেড। একটিকে ছাড়া আরেকটি কখনোই আসলে ভাবা যায় না। এবার আমরা একে একে আমরা বর্ণনায় চলে আসবো যে লিথোস্ফিয়ার কি বা শিলামণ্ডল কি, তারপরে হচ্ছে আমরা বায়ুমণ্ডল কি, আমরা বায়ুমণ্ডল কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আরেকটি বিষয়ে আমরা আসি যে এটা আমরা দেখলাম, আমরা যদি এখানে দেখি যে প্রাকৃতিক পরিবেশকে আমরা যেমন অজৈব বা ভৌত উপাদান, জৈব বা প্রাণ উপাদান এবং শক্তি উপাদান এনার্জি কম্পোনেন্ট, এই 3টি ভাগে আমরা ভাগ করেছি। আমরা তোমাদেরকে প্রত্যেকটি উপাদানই আমরা দেখানোর চেষ্টা করব। হয়তো আজকের ক্লাসে আমরা শুধু ভৌত উপাদান সমূহ নিয়ে কথা বলবো। এই ভৌত উপাদানের মধ্যে আমরা যে 3টি উপাদান বললাম যে বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং স্থলমণ্ডল, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা প্রথমেই আমরা আসি যেটা হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার জানার আগে
আমাদেরকে জানতে হবে আসলে এটা কি। কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামণ্ডল বলা হচ্ছে। আমরা যে পৃথিবী পৃষ্ঠের যে বহিরাবরণ, এটাকে আমরা শিলামণ্ডল বলে থাকি। বিভিন্ন ধরনের শক্ত শিলা দ্বারা ভূত্বক বা শিলামণ্ডল গঠিত। শিলামণ্ডলের গভীরতা সর্বত্র সমান নয়। সমুদ্রের তলদেশের গভীরতা মাত্র 5 কিলোমিটার। সমুদ্রের গভীর তলদেশের গভীরতা মাত্র 5 কিলোমিটার, কিন্তু মহাদেশের অংশের গভীরতা প্রায় 35 কিলোমিটার। শিলামণ্ডলের সবচেয়ে উপরের অংশটি সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হওয়ায় একে শিয়াল স্তর বলা হয়ে থাকে। সিলিকা থেকে SI আর অ্যালুমিনিয়াম থেকে AL দিয়ে শিয়াল স্তর বলা হয়ে থাকে। মহাদেশগুলো শিয়াল স্তর দ্বারা গঠিত। এই স্তরে গ্রানাইট জাতীয় শিলা দেখা যায়। অন্যদিকে মহাসাগরগুলো শিলা স্তর দ্বারা গঠিত। এই স্তরে ব্যাসল্ট জাতীয় শিলা দেখা যায়। মহাদেশের শিলার ঘনত্ব ও ওজন মহাসাগরের শিলা থেকে কম বলে মহাসাগরগুলোর উপর মহাদেশগুলো ভাসমান অবস্থায় থাকে। একটা জিনিস খুবই সায়েন্টিফিক একটা ব্যাখ্যা যদি আমরা এখানে দেখি, তাহলে দেখো যে বলা হচ্ছে যে মহাদেশগুলো শিয়াল স্তর দ্বারা গঠিত। আর শিয়াল কি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এই শিয়াল স্তর দ্বারা মহাদেশগুলো গঠিত। এই স্তরে গ্রানাইট জাতীয় শিলা দেখা যায়। আর অন্যদিকে মহাসাগরগুলো শিলা স্তর দ্বারা গঠিত। এই স্তরে ব্যাসল্ট জাতীয় শিলা দেখা যায়। মহাদেশের শিলার ঘনত্ব ও ওজন মহাসাগরের শিলার থেকে কম বলে মহাসাগরগুলোর উপর মহাদেশগুলো ভাসমান অবস্থায় থাকে। আমরা জানি যে পুরো যে স্থল অবস্থাটা, এটা আমাদের যে বিশাল জলরাশি, এই জলরাশির উপর যে ভাসমান অবস্থায় আছে। আমরা পরবর্তীতে তোমাদেরকে একটি চিত্র দেখাবো। সেই চিত্র দেখলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ভাসমান অবস্থায় আছে। আমরা চিত্রটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে এখানে দেখো যে এটা হচ্ছে শিয়াল স্তর, যেটা দ্বারা মহাদেশ গঠিত। আর এই যে দুই পাশে দেখছো মহাসাগর, তারপরে হচ্ছে এটা হচ্ছে মোহবিযুক্তি, এটা গুরুমণ্ডল, তারপরে এটা এই যে এখানে তাহলে আমরা দেখছি যে এই যে বিশাল যে স্তরগুলা মহাসাগরের যে বিশাল, এর উপরে মহাদেশ এই যে ভাসমান অবস্থায় আছে। তার কারণই এখানে যেটা বলা হয়ে থাকে যে কারণ হিসেবে আমরা যেটা দেখলাম যে ব্যাসল্ট জাতীয় শিলা এবং মহাদেশগুলোর শিলার ঘনত্বর ওজন মহাসাগরের শিলার ঘনত্ব কম বলে মহাদেশ মহাসাগরের উপরে ভাসমান অবস্থায় আছে। আমরা তোমাদেরকে এই চিত্রটি দেখালাম। এবারে আমরা জেনে নেব যে শিলা, মৃত্তিকা ও খনিজ এগুলো আসলে কি। শিলামণ্ডলের ভূত্বকীয় অংশ উপাদান রূপে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ, শিলা, মৃত্তিকা, ক্ষয়জাতীয় ও সঞ্চয়জাত ভূমিরূপ। পাহাড় পর্বতের ন্যায় বৃহদায়তন ভূমিরূপ উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান রূপে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান রূপে বিভিন্ন ধরনের ছোট বড় বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ প্রভৃতি সব ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া এই শিলামণ্ডলের উপর ক্রিয়াশীল হলেও প্রধানত শিলামণ্ডলীয় উপাদানের পরিবর্তন সংঘটিত হয় দুটি মূল শক্তির দ্বারা, যথা একটি শক্তি হচ্ছে আভ্যন্তরীণ শক্তি আর আরেকটি হচ্ছে বহিঃশক্তি। আভ্যন্তরীণ শক্তি যার ফলে সৃষ্টি হয় ভাঁজ, চ্যুতি, ভূমিকম্প, আগ্নেয়গিরি, এবং বহিঃশক্তি যার ফলে ভূত্বকের উপরিভাগে অববাহিকার পুঞ্চিত স্খলন, নদ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ভূত্বকের ধীর পরিবর্তন ঘটে থাকে। এটা ছিল আমাদের আসলে শিলা, মৃত্তিকা বা খনিজ। এরপরে আমরা যদি জানি যে শিলামণ্ডল আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এই শিলা অববাহিকার ফলে মাটি ও সৃষ্টি বিভিন্ন প্রক্রিয়ায় একসময় মাটিতে পরিণত হয়। এই শিলা অববাহিকার ফলে ও মাটির সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়ায় একসময় মাটিতে পরিণত হয়। অর্থাৎ ভূত্বকের উপর শিথিল জৈব রাসায়নিক আবরণকে আমরা মাটি বলে থাকি। আমরা যে মাটির উপরে বসবাস করছি, সেটা মূলত ভূত্বকের উপর শিথিল জৈব রাসায়নিক আবরণ
এই আবরণের ফলে সৃষ্টি হয়ে থাকে, যা পরিবেশের সজীব ও নির্জীব উপাদানগুলোর মধ্যে সংযোগ রক্ষা করে চলে। রাশিয়ান বিজ্ঞানী ভকুচেভের মতে মৃত্তিকা হলো একটি গতিশীল মাধ্যম, কারণ মৃত্তিকার মধ্যে অবস্থিত উপাদানগুলোর পরিবর্তনশীলতা মৃত্তিকার স্বাভাবিক ধর্মেরও পরিবর্তন ঘটায়। ভূত্বক গঠনকারী মৌলিক পদার্থগুলোর মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রধান। এই 8টি মৌলিক পদার্থ দিয়ে ভূত্বকের 98% গঠিত হয়। শিলামণ্ডল আগ্নেয়, পাললিক, রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, আর শিলা তো খনিজ দিয়েই তৈরি। শিলা গঠনকারী প্রধান খনিজ 10টি। আমরা একটু যদি জেনে নিই, অনেক সময় তোমাদের এটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যে শিলা গঠনকারী প্রধান খনিজ 10টি, যথা হচ্ছে কোয়ার্টম, ফেলোস্পার, অভ্র, কর্দম মানে কর্দম খনিজ, ক্লোরাইড, হর্নব্লেন্ড, অগাইট, অলিভিন, ক্যালসাইট, ডলোমাইট এবং লৌহ আকরিক। এই 10টি প্রধান খনিজ দ্বারা মূলত আমাদের শিলা গঠিত হয়ে থাকে। এবারে আমরা দেখে নেব যে আমরা এই চিত্রটা তোমাদেরকে যেটা আগে দেখেছি, আমরা এবার দেখে নেব যে শিলামণ্ডলের গুরুত্ব, অর্থাৎ শিলামণ্ডলের গুরুত্বটা পরিবেশের উপরে কতখানি। শিলামণ্ডলটা কি? শিলামণ্ডল হলো জীব জগৎ ও উদ্ভিদের আবাসস্থল। যেটা আবাসস্থল সেটা তো গুরুত্ব অবশ্যই মানুষের কাছে আছে। মানুষের প্রয়োজনীয় সম্পদের আধার ও উৎস হচ্ছে এই শিলামণ্ডল। আমাদের যাবতীয় প্রয়োজনীয় সকল কিছু আমরা এই শিলামণ্ডল থেকে পেয়ে থাকি। ভূত্বকের সর্বোচ্চ স্তরে আছে মৃত্তিকা। উদ্ভিদ ও প্রাণীকুলের প্রয়োজনীয় সব উপকরণ পাওয়া যায় এই মৃত্তিকা থেকে। এরপরের বৈশিষ্ট্যতে যদি আমরা যাই, সেটা হচ্ছে ভূমির প্রকৃতি শিলার বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়ে থাকে, আর এই ভূমির প্রকৃতি মানুষের অর্থনৈতিক কার্যকলাপকে বহুল অংশে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা দেখলাম যে এই যে গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের, এই গুরুত্বের উপরে ভিত্তি করে আমাদের কিন্তু মূলত শিলামণ্ডলটার আমাদের কাছে এই জন্য এত গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যেটা এসছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। আমরা বলে থাকি যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই যে 3 ভাগ জল, বিশাল যে জলরাশি, এই বিশাল জলরাশি, এই জলরাশিটাই মূলত বায়ুমণ্ডলের অংশ, হাইড্রোস্ফিয়ার। পৃথিবীর সব ধরনের জলরাশিকে বায়ুমণ্ডল বলা হয়ে থাকে। শিলামণ্ডলের যেসব নিচু অংশ জলপূর্ণ হয়ে মহাসাগর, সাগর, নদী, হ্রদ, খালবিল প্রভৃতি জলভাগ সৃষ্টি করেছে তাকে একসঙ্গে বায়ুমণ্ডল বলা হয়ে থাকে। ভূপৃষ্ঠের মোট আয়তনে 71.4 ভাগ জুড়ে রয়েছে বায়ুমণ্ডল। সারা পৃথিবী জুড়ে বায়ুমণ্ডলের কোনো না কোনো রূপে বিদ্যমান রয়েছে। বায়ুর 3টি রূপ: জল, বরফ ও জলীয় বাষ্প। বায়ুর 3টি রূপ: জল রূপ, তারপরে বরফ এবং জলীয় বাষ্প। তবে এর জল রূপে বিদ্যমানতাই বেশি। জল হলো একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, প্রশম তরল পদার্থ, যার পিএইচ হচ্ছে 7। আমরা যদি এবার একটু দেখে নিই যে পৃথিবীতে জলমণ্ডলের বা বায়ুমণ্ডলের বন্টন, তাহলে এই বন্টনের মধ্যে আমরা দেখেছি যে পৃথিবীতে বায়ুমণ্ডলের বন্টনের মধ্যে বিশ্ব সমুদ্র ওয়ার্ল্ড ওশানে 97.200%, ভৌম জলরাশি রূপে 00.625%, নদী, হ্রদ ইত্যাদি রূপে 00.024%, বরফ রূপে 02.150%, জলীয় বাষ্প রূপে, যা মূলত বায়ুমণ্ডলে বিদ্যমান থাকে, 00.001%, অর্থাৎ মোট 100%। এবারে আমরা দেখব যে জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলা হয়ে থাকে। জলচক্র সম্পাদিত হয় 3টি প্রক্রিয়ার মাধ্যমে, যথা বাষ্পীভবন, ঘনীভবন ও অধঃক্ষেপণ। এই 3 প্রক্রিয়ায় যে কোনো একটি বিঘ্নিত হলে
আমরা দেখেছি জল চক্র ভারসাম্য হারায়। সূর্যচাপে জলভাগ উত্তপ্ত হলে জল বাষ্পে পরিণত হয়। ওই বাষ্প বায়ু দ্বারা জলভাগ ও স্থলভাগের দিকে পরিবাহিত হয়। অনুকূল পরিবেশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষারের আকার স্থলভাগ ও জলভাগের উপর পতিত হয়। ভূপৃষ্ঠে পৌঁছানোর পূর্বেই জলের কিছু অংশ বাষ্পের আকারে বায়ুমণ্ডলে ফিরে যায়। বৃষ্টিপাতের এক অংশ মৃত্তিকা শোষণ করে ভৌম জলস্তর গড়ে তোলা, আর কিছু অংশ আভ্যন্তরীণ প্রবাহ রূপে সমুদ্রে স্থানান্তরিত হয়। পুনরায় ওই জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে। এভাবেই প্রকৃতিতে জল চক্রাকারে আবর্তিত হতে থাকে। এবার আমরা দেখব যে বায়ুমণ্ডল বা এই জলের যে গুরুত্ব, সেই গুরুত্ব। জলের গুরুত্ব এবং বায়ুমণ্ডল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন প্রাকৃতিক সম্পদের রসায়নাগার মানব জাতির কাছে বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডলের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে জীবদেহ গঠনে জল অপরিহার্য। জীবদেহ গঠনকারী উপাদানগুলোর মধ্যে জলের পরিমাণই 70%। জীবমণ্ডলে জলের সমতা রক্ষা হয় জলচক্রের মাধ্যমে, যা বায়ুমণ্ডলের উপস্থিতির উপর নির্ভরশীল। বায়ুমণ্ডল জীবের প্রোটিন জাতীয় খাদ্যের ভাণ্ডার। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, চিংড়ি, krill, ফার্ন ইত্যাদি যথেষ্ট পরিমাণে সমুদ্রে জন্মায়। তারপরে বায়ুমণ্ডল বিভিন্ন খনিজ দ্রব্য ও জ্বালানি দ্রব্যের ভাণ্ডার। চিরাচরিত ও অচিরাচরিত বিদ্যুৎ শক্তির উৎস বায়ুমণ্ডল। জলবায়ু নিয়ন্ত্রণ ও বায়ু দূষণ প্রতিরোধ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ুমণ্ডলের ভূমিকা অবর্ণনীয়। জলপথ রূপে অবর্ণনীয়। জলপথে আমরা দেখেছি যে জলপথে সুলভে পণ্যদ্রব্য পরিবহন করা যায়। হ্রদ, নদী, সাগর, মহাসাগরগুলোতে আভ্যন্তরীণ আন্তর্জাতিক জল পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে। বায়ুমণ্ডল মানুষের কর্মসংস্থানের একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। নাতিশীতোষ্ণ বহু লোক সমুদ্র থেকে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। এই ছিল আমাদের বায়ুমণ্ডল বা জলমণ্ডলের গুরুত্ব। এবার আমরা যে চিত্রটা আমাদের সামনে এসেছে, যেটা হচ্ছে দ্য ওয়াটার সাইকেল, অর্থাৎ জলচক্রের প্রধান যে 3টি প্রক্রিয়া আমি তোমাদের সামনে বললাম, সেই 3টি প্রক্রিয়ার মধ্যে আমরা বলেছিলাম যে মূলত আমরা 3টি প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ। অর্থাৎ এইখান থেকে সমুদ্র থেকে বাষ্পীভূত হচ্ছে, সেই বাষ্প যে মেঘে পরিণত হচ্ছে, সেটা ঘনীভূত হয়ে আবার জলে পরিণত হচ্ছে, দিয়ে আবার এটা পৃথিবীতে ফিরে আসছে। এটা একটি। আরো ক্লিয়ার ভাবে যদি আমরা দেখি যে সূর্যের তাপে আমরা দেখছি যে সমুদ্রের জল বাষ্পীভূত হচ্ছে, হয়ে কিছু মেঘে পরিণত হচ্ছে, আবার সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি আবার সেডিমেন্টেশনের মাধ্যমে আমরা কিছুটা সমুদ্রে চলে আসছে, এই যে তল দিক দিয়ে সমুদ্রে চলে আসছে, কিছুটা সারফেসে ফ্লো হচ্ছে, আবার কিছুটা আমরা দেখেছি অধঃক্ষেপণের মাধ্যমে আবার শোষিত হচ্ছে, এটা আবার ফিরে যাচ্ছে বাষ্পীভূত হয়ে। এইভাবে জলচক্রটা সবসময় চলতে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 2টা মণ্ডল নিয়ে কথা বললাম, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল। এর পরের দিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই বায়ুমণ্ডল নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা শেষ করছি। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করো, এই কামনা ব্যক্ত করে আজকে শেষ করছি।